এই শীতের বিকেলে লাস্ট আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম তোমরা প্রচন্ডভাবে অ্যাপ্রিসিয়েট করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের অ্যাপ্রিসিয়েশনের জন্য বিশেষ ধন্যবাদ। যারা প্রথমবার আমার এই চ্যানেলে ভিজিট করছো, যারা প্রথমবার আমাকে এই ভিডিও থ্রুতে দেখবার চেষ্টা করছো, তাদেরকে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। আমার এই চ্যানেলের পারপাস হচ্ছে খুব ইজিয়েস্ট ওয়েতে কিছু কমপ্লিকেটেড ইকোনমিক্স, ফিনান্স, অ্যাকাউন্টস, ট্যাক্স, কস্ট এই সকল টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরা, ইনক্লুডিং কম্পিটিটিভ এক্সামস রিলেটেড বিভিন্ন রকম টপিক, সেটা কোয়ান্টস, রিজনিং, এই ধরনের বিভিন্ন টপিক তোমাদের সামনে তুলে ধরা, যত ইজিলি যত ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে এক্সপ্লেন করে এগুলো বোঝানো যায়, এবং মোস্টলি বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিন্দি, এই তিনটে ল্যাঙ্গুয়েজের সংমিশ্রণ করেই তোমাদের সামনে সেটাকে প্রেজেন্ট করা, যাতে তোমরা ব্যাপারটাকে বুঝতে পারো, তোমরা কানেক্ট করতে পারো। এবং যারা আমার চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার, তারা সবসময় আমাকে একটা কথা বলে, স্যার আপনার দেওয়া এক্সাম্পলগুলো এত বেশি মাত্রায় কানেক্ট করতে পারি। তো এটা আমি একটু বলে নিচ্ছি, আমি চেষ্টা করি যত লাইভ এক্সাম্পল রিয়েল লাইফকে কানেক্ট করে সেটা স্টুডেন্টদের সামনে তুলে ধরার জন্য। তাই যারা প্রথমবার ভিজিট করছো তাদের কাছে আমার প্রথম রিকোয়েস্ট থাকবে, আমরা চট করে ভিডিওটা গো থ্রু করার আগে চট করে যদি তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং গোটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে যদি ছোট্ট করে একটা লাইক করে দাও। কারণ এই ইউটিউবের প্রচুর ভিড়ের মধ্যে মানুষেরা আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, মানুষেরা হারিয়ে যাচ্ছে। তাই তোমাদের মনের মণিকোঠায় একটা জায়গা করে রাখতে চাই, তাই জন্যই তোমাদের কাছে এই রিকোয়েস্টটা। তো আমরা সরাসরি টপিকে চলে আসি। আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করছি সেই টপিকের একটা পার্ট 1 ভিডিও আমরা এই লাস্ট ইয়েস্টারডে আমরা রিলিজ করেছিলাম, আপলোড করেছিলাম, এবং সেই ভিডিওটা প্রচুর মানুষ সাপোর্টও করেছিল, লাইক করেছিল। তাই আমাদের জেনারেল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে আমরা পার্ট 2 ভিডিওটাকে নিয়ে আসছি। চ্যাপ্টারটা দেখে নিশ্চয় তোমরা বুঝতে পারছো স্ক্রিনটার দিকে তাকিয়ে, যে চ্যাপ্টারটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। আমি আজকের ভিডিওতে কিছু স্পেসিফিক পয়েন্ট আলোচনা করব, এবং যত সিম্পল ওয়েতে তোমাদেরকে বোঝানো যায় আমি চেষ্টা করবো সেটা তোমাদের সামনে তুলে ধরার। প্রথম কথা, পরীক্ষায় এই প্রশ্নগুলো দিতে পারে যে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর ফাংশনটা কি, হোয়াট আর দ্য ফাংশনস অফ ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, হোয়াট আর দ্য ইউসেজ অফ ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। আমরা প্রথমে ডিসকাস করব হোয়াট আর দ্য ফাংশনস অফ ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, দ্য বেসিক ফাংশন অফ ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং আর ফলোস। নাম্বার 1, টু ডিটারমাইন দ্য ইকোনমিক স্ট্যাটাস অফ দ্য কান্ট্রি। ভেরি ইম্পর্টেন্ট না? একটা দেশের অর্থনৈতিক স্ট্যাটাস ডিটারমাইন করা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা অবশ্যই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং করে। আমি একটা ছোট্ট এক্সাম্পল বলছি। আমি যদি একটু ইন্ডিভিজুয়াল লেভেলে চলে যাই, প্রত্যেকটা মানুষ আজকের দিনে, প্রত্যেকটা মানুষ তাদের অর্থনৈতিক বা ইকোনমিক্যাল স্ট্যাটাসটা কিন্তু একটা বিরাট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে যদি আমার ইন্ডিভিজুয়াল অর্থনৈতিক স্ট্যাটাস বা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস সেটা যদি সমাজের চোখে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়, খুব ন্যাচারালি নয় কি যে আমার দেশের অর্থনৈতিক স্ট্যাটাসটাও একটা সমাজের চোখে বা বাকি বিশ্বের চোখে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে? So very naturally, yes, it helps to determine the economic status of the country. That's very true. Point number 2, to provide a basic evaluations and reviewing policies that under the implementations. দেখো, আমরা জানি এর আগে আমাদের বিফোর বিজেপি গভর্নমেন্ট, আমাদের যে ইউপিএ 1 ইউপিএ 2 গভর্নমেন্ট ছিল, তাদের এবং তাদের পূর্বতন গভর্নমেন্টের আন্ডারে আমাদের একটা ফিফথ ইয়ার প্ল্যানিং বলে একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামটার মেন মোটো হচ্ছে গভর্নমেন্ট তাদের প্রতি বছর ফিসকাল বাজেটের থেকে একটা সার্টেন মানি সেটা সোসাইটির মানে ডেভেলপমেন্টের জন্য ইউজ করত বিভিন্ন রকম প্ল্যানিং প্রোগ্রামের মধ্যে দিয়ে। এবং সবথেকে বড় কথা, ডিসাইড করা হতো যে আমাদের সব থেকে বেশি মাত্রা রিকোয়ারমেন্ট কি, সাবজেক্টিভ রিকোয়ারমেন্টটা কি, অ্যান্ড দ্যাট দ্য রিকোয়ারমেন্ট ওয়েদার ইট ইজ সার্ভিং টু দ্য মেজরিটি অফ পিপল। মানে আমি বলতে চাইছি এটা কি মানুষের ম্যাক্সিমাম মানুষের ওয়েলফেয়ারকে সার্ভ করছে কি করছে না, রাইট? সো দিস ইজ দ্য ফিসকাল পলিসি। এবং ফিসকাল পলিসি 5 ইয়ার্স প্ল্যানের মধ্যে দিয়ে গভর্নমেন্ট সেই বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে মাল্টিপল বাজেট, সেই বাজেটটাকে ডিসাইড করতে, এবং সেই বাজেটটার থ্রুতে আমরা গভর্নমেন্টের যে বাজেট বা প্ল্যানিং এর থ্রুতে বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট প্রোগ্রামও ডিসাইড করা হতো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। So this is all about the fiscal policies. Try to understand. This is the government fiscal policies. Okay? এবং সেটা ফিফথ ইয়ার প্ল্যানিং এর থ্রুতেই হয়ে যায়। বর্তমানে সেটার নাম হচ্ছে নীতি আয়োগ। নীতি আয়োগ হচ্ছে আফটার মোদি গভর্নমেন্ট নামটা চেঞ্জ করে দেওয়া হয়, ফিফথ ইয়ার প্ল্যানিংটা হয়ে যায় নীতি আয়োগ, রাইট? তাহলে আমাদের প্রতি বছর জাতীয় ডেভেলপমেন্ট পারপাসে যে সকল ফান্ড রিক্রুট করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, whether the fund is actually working well or not, সেই জিনিসটা দেখারও দায়িত্ব কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। অর্থাৎ ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং যদি জিজ্ঞেস করো আমাকে, স্যার হোয়াট ইজ দ্য ফাংশনস,
আই উড রাদার সে কি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর থ্রুতে আমরা এটা বলতে পারি যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে নীতি আয়োগ যে ফান্ডটা রিলিজ করেছে, whether this fund is doing good or not, তার মানে আমাদের অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর থ্রুতে আমরা এটা জানতে পারি যে ফান্ডটা গভর্নমেন্ট রিলিজ করছে সেই ফান্ডটা অ্যাকচুয়াল পারপাসচুয়ালি ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা, রাইট? কারণ মাথায় রাখবে গোটা দেশের অর্থনৈতিক পরিকাঠামোটা না, ইকোনমিক্স পড়তে গেলে না এই টার্মগুলো একটু জেনে নেওয়াটা খুব দরকার, এবং আমার মনে হয় তোমাদের এগুলো তোমাদের সাবজেক্টিভ নলেজে থাকা দরকার। আমরা ইকোনমিক্স একটা কনসেপ্ট বলে থাকি যেটাকে আমরা বলে থাকি প্যারাডক্স অফ থ্রিফট। ওকে, আমি আজকে সেটা নিয়ে আলোচনা করছি না, আমি বলছি ইকোনমিক্সের প্রত্যেকটা সাবজেক্ট না একে অপরের সাথে রিলেটেড। এ বি সি ডি, এর পারফরমেন্স ভালো হলে অবশ্যই সেটা রিফ্লেক্ট করবে বি কে, আবার বি এর পারফরমেন্স ভালো হলে অবশ্যই সেটা রিফ্লেক্ট করবে সি কে, এবং সি এর পারফরমেন্স ভালো হলে অবশ্যই সেটা রিফ্লেক্ট করবে ডি কে। মানে ধরো আমি যদি এক এক করে বলি, ধরো গভর্নমেন্টের নীতি আয়োগ প্রোগ্রামগুলো যদি ভালো হয় এবং প্রপার জায়গায় যদি ইনভেস্টমেন্ট করা হয়, তাহলে সেটা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য সেটা খুব বেশি মাত্রায় কাজে হবে। মানে ধরো হেলথ, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, হসপিটালিটি, এই ধরনের সেক্টরগুলো ডেভেলপ করবে খুব ন্যাচারালি। আবার এই ধরনের সেক্টরগুলো ডেভেলপ করলে অবশ্যই প্রডিউসার বা ম্যানুফ্যাকচারার তারা বেশি মাত্রায় প্রোডাকশন করবে, কারণ মানুষের ন্যাচারাল ডিমান্ড বাড়বে, ফরেন ইনভেস্টর আরো বেশি মাত্রায় ইনভেস্ট করতে চাইবে, তো মার্কেটটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবে। তো ন্যাচারালি বি যদি ডেভেলপ করে, অর্থাৎ এই ধরনের সেক্টরগুলো যদি ডেভেলপ করে, তো অটোমেটিক্যালি তার একটা প্রভাব সিতে আসবে, অর্থাৎ ইনভেস্টমেন্ট বাড়বে, প্রোডাকশন বাড়বে। প্রোডাকশন বাড়া মানে কি? প্রোডাকশন বাড়া মানে কিন্তু ফ্যাক্টর অফ প্রোডাকশনও বাড়ছে। ফ্যাক্টর অফ প্রোডাকশন বাড়া মানে কিন্তু ফ্যাক্টর অফ প্রোডাকশন আমরা, আচ্ছা তাও সেটাও বলে দিচ্ছি। ফ্যাক্টর অফ প্রোডাকশন বলতে আমরা ইউজুয়ালি তিনটে ফ্যাক্টরকে আমরা ডিনোট করে থাকি, অ্যাকচুয়ালি চারটে হয়: ল্যান্ড, লেবার, capital, and the last but not the least, this is what is called enterprise. তাহলে ধরো বি যত ডেভেলপ করছে তত ফ্যাক্টর অফ প্রোডাকশনও বাড়ছে। ফ্যাক্টর অফ প্রোডাকশন বাড়ছে মানে কিন্তু মানুষের কাছে মাল্টিপল সোর্স থেকে টাকা এসে পৌঁছাচ্ছে, আলটিমেটলি সেই মানি সার্কুলেশনটা অনেক ভালো হচ্ছে। এবার দেখো মানি সার্কুলেশন ভালো হওয়া মানে কিন্তু উল্টো দিকে ডিমান্ড বাড়ছে, এক্সপেন্সেস বাড়ছে, সবটাই কিন্তু একটা একে অপরের সঙ্গে সম্পর্ক জড়িত, এবং একটা ফ্যাক্টর ইমপ্লিমেন্ট করছে তার প্রভাবটা আমি অন্য একটা ফ্যাক্টরে দেখতে পাচ্ছি, এবং ইট ইজ ভেরি সার্টেন, এটাই হওয়ার কথা। আলটিমেটলি ন্যাশনাল ইনকামটা কিন্তু এনহ্যান্স করছে। তার মানে আমরা যদি ঘুরিয়ে দেখতে চাই, মানে আসলে ঘুরিয়ে আমরা রিভার্স কাউন্টিং করছি, এটা রিভার্স, মানে ন্যাশনাল ইনকাম গ্রো হওয়া মানে আমরা বলতে পারি যে গভর্নমেন্টের যে নীতি আয়োগ ছিল সেই নীতি আয়োগটা প্রপারলি ইমপ্লিমেন্টেড হয়েছে, এটাই একটু বলা, জাস্ট ইমপ্লিমেন্টেশন বলতে এটাই বোঝানো হচ্ছে, রাইট? নেক্সট পয়েন্ট হচ্ছে, আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে হোয়াট আর দ্য ফাংশনস অফ ন্যাশনাল ইনকাম। এবার আমরা শিখবো হোয়াট আর দ্য ইউসেজ অফ ন্যাশনাল ইনকাম। ভেরি সিম্পল, খুব মাইনিউটলি বুঝবে এবং আশা করি তোমরা বুঝতে পারবে। তিনটে পয়েন্ট, হ্যাঁ। ফার্স্ট পয়েন্ট বলছি, ইট রিফ্লেক্টস দ্য ইকোনমিক পারফরমেন্স অফ দ্য ইকোনমি, শোজ দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। ভেরি ইম্পর্টেন্ট। যদিও আমি মনে করি, এটা আমি নয়, এটা অনেকেই মনে করেন যে সবসময় আমরা তো ন্যাশনাল ইনকাম বার করার তিনটে অ্যাকচুয়ালি ইন্ডিকেটর হিসেবে ট্রিট করি: জিডিপি, জিএনপি অ্যান্ড এনএনপি। তো ইউজুয়ালি আমরা এই তিনটি ইন্ডিকেটর, মেনলি এনএনপি ইজ দ্য রিফ্লেক্টর অফ ন্যাশনাল ইনকাম, কিন্তু একটা একটা স্টেপ বাই স্টেপ আমরা প্রোগ্রেস করি। তো যাই হোক, তো আমরা ইউজুয়ালি এটাই ভেবে থাকি যে এই তিনটি ইন্ডিকেটর দিয়ে যে ন্যাশনাল ইনকামটা আমরা পেলাম, তো তার সাহায্যে আমরা ইকোনমিক্যাল স্ট্রেংথ বা উইকনেস ডিনোট করতে পারি। দেখো আমার মনে হয় কিছুটা হয়তো ডিনোট করা যায়, একদম যে যায় না তা নয়, আবার যেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় সেটাও ঠিক নয়। মানে আমি এটাকে এরকম ভাবে বলবো, ধরো গভর্নমেন্ট তোমাকে এটা বোঝাচ্ছে যে আমাদের জিডিপি গ্রো করেছে, রাইট? ডেফিনেটলি লাস্ট few years, if you are looking to the last few terms, basically this is clear indication that Indian GDP is growing. I mean, we are actually going to become a greater economical structure day by day, and that it reflects why we are it's indicating the huge strength of day by day, and that it reflects why we are it's indicating the huge strength of the economic performance, right? তো এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু আমি তার সঙ্গে একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের ক্ল্যারিটি পাওয়ার জন্য। দেখো ইকোনমিক্স পড়া আর ইকোনমিক্স বোঝার মধ্যে একটু পার্থক্য আছে। কেউ যদি তোমাকে এক্স কে ওয়াই বোঝায়, তুমি যদি ওয়াই কে এক্স না বুঝে
তুমি যদি ওয়াই কে জেড বোঝো তাহলে এটা কিন্তু তোমার মিস্টেক, যে বোঝাচ্ছে তার নয়। আমি একটা কথা বলছি, ধরো জিডিপি গ্রো করেছে এবং 100% জিডিপি তো গ্রো করেছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, লাস্ট দুটো ডেকেডস যদি তুমি, ডেকেডস বলবো, লাস্ট দুটো ইয়ারে যদি তুমি দেখো, ইন্ডিয়ান ইকোনমি যে দুটো ফাস্টেস্ট ইকোনমিকে বিট করেছে, একটা হচ্ছে জার্মান, একটা হচ্ছে অস্ট্রেলিয়া। আমি কিন্তু টোটাল জিডিপি গ্রোথের কথা বলছি, রাইট? এই দুটো কান্ট্রি ইকোনমিকে আমরা বিট করেছি, রাইট? এবং আমরা বোধহয় এটাকে খুব বেশি মাত্রায় সেলিব্রেট করছি, প্রমোট করছি মানুষের সামনে, এবং দেখা যাবে হয়তো আগত ইলেকশনে এই বিষয়গুলো নিয়ে কথা বলা হবে, অনেকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে, জিডিপি গ্রো করা হয়েছে তার মানে দেশে গভর্নমেন্ট ভালো কাজ করছে। ওভারঅল জিডিপি গ্রো করার পিছনে অনেকগুলো ইন্ডিকেটর আছে। শুধু গভর্নমেন্টের নীতি আয়োগ একটা পারফরমেন্স ভালো হলে যে জিডিপি গ্রো করছে, ন্যাশনাল ইনকাম বাড়ছে, তা নয়। জিডিপি অনেকগুলো সেক্টরাল জিডিপির উপর ডিপেন্ড করে। একটা জিডিপি কে আমরা যে জিডিপিটা দেখছি, এটা ওভারঅল জিডিপি দেখছি, রাইট? এই জিডিপির অনেকগুলো সেক্টর আছে, রাইট? সেটা আমরা আসবো। কিন্তু ধরো আমরা যে রিসেন্ট যে দুটো কান্ট্রিকে বিট করেছি, জার্মান এন্ড অস্ট্রেলিয়া, তো মনের মধ্যে আমাদের একটা প্রশ্ন চলে আসে, স্যার জার্মান এন্ড অস্ট্রেলিয়ার ইকোনমিকে তো আমরা বিট করি, তার মানে কি আমরা, আর উই গোইং টু বি রিচার কান্ট্রি দেন জার্মান এন্ড অস্ট্রেলিয়া? সার্টেনলি নট। তুমি যেটা বলছো সেটা জিডিপি, আর আমি যদি রিচার পার্সপেক্টিভটা বলি, আমি বলবো তোমাদের পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম, দেখো আমি কিন্তু প্রসঙ্গতই বলছি, আমি কোনো পলিটিক্যাল পার্সপেক্টিভে কিন্তু বলছি না, আমি একটা সেন্স, আমি একটা এডুকেশনাল পার্সপেক্টিভ বলছি। যদি তোমাকে কেউ ভুল বোঝায়, সেই ভুলটাকে তুমি রিপ্লাই করতে পারো, সেইটুকুনির জন্য আমি তোমাদেরকে তুলে ধরতে চাইছি, আর কিচ্ছু না। আই এম টকিং অ্যাবাউট দ্য পার ক্যাপিটা ইনকাম। জার্মান, তার পার ক্যাপিটা ইনকাম যদি সারা বছরে একটা বেসিক অ্যাভারেজ স্ট্যান্ডার্ডে দেখা যায়, তাহলে $45,000 ওদের অ্যাভারেজ পিপলের পার ক্যাপিটা ইনকাম, whereas অস্ট্রেলিয়ার $25,000 আর আমাদের দেশের যদি অ্যাভারেজ পার ক্যাপিটা ইনকাম, অ্যাজ পার দ্য লেটেস্ট স্ট্যাটিস্টিক্স, যদি আমার এতে স্টিল ডাউট আছে এই স্ট্যাটিস্টিক্সের রিপোর্টটা নিয়ে, তবুও আমি রিপোর্টটার কথাই বলছি, $2,000। আমি পার ক্যাপিটা ইনকাম পার্সপেক্টিভটা তোমাদের বলে দিচ্ছি। পার ক্যাপিটা ইনকাম মানে আমরা টোটাল জাতীয় আয়কে যদি আমি টোটাল পপুলেশন দিয়ে ডিভাইড করি, তাহলে সেই পপুলেশন দিয়ে ডিভাইড করলে আমরা একটা অ্যাভারেজ পাই। অর্থাৎ ন্যাশনাল ইনকামকে যদি আমি টোটাল পপুলেশন দিয়ে ডিভাইড করি, তাহলে আমি যে অ্যাভারেজটা পাবো, সেটা হচ্ছে আমাদের পার ক্যাপিটা ইনকামকে রিপ্রেজেন্ট করছে। ভালো করে বুঝে নাও কনসেপ্টটা। তাহলে সেই অর্থে আমাদের পার ক্যাপিটা ইনকাম, তো যদি ওদের কথা মতো যদি আমরা যাই, তাহলে তো সেই অর্থে আমাদের পার ক্যাপিটা ইনকাম ওর 1/20 এর কাছে থেকেও স্মল এবং ওর 1/10 এর থেকেও স্মল। তো আলটিমেটলি জিডিপি বাড়া মানেই যে সবসময় আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, তা নয়। বা জিডিপি গ্রো করা মানেই যে আমরা রিচার কান্ট্রিতে কনভার্ট হচ্ছি, তা নয়। এটাই আমি বোঝানোর জন্য এই এক্সপ্লেনেশনটা করলাম, রাইট? জিডিপি বাড়ছে অবশ্যই ভালো, কারণ এটা একটা ইন্ডিকেশন ডিনোট করছে যে আমরা কিছু কিছু সেক্টরাল ডেভেলপমেন্টের প্রোগ্রেশনের দিকে যাচ্ছি। যদি যেটাকে আমরা সম্পূর্ণভাবে ট্রুথ ধরে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা কিছু কিছু সেক্টরাল ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি, এবং এটা একটা ভালো ইন্ডিকেশন যে ইনভেস্টাররা আরো বেশি মাত্রায় ইনভেস্ট করতে পারে, কারণ সেই ইনভেস্টমেন্টটাই কোথাও একটা ঘুরিয়ে আমাদেরই কাজে লাগবে, কারণ এটাই হয়তো আমাদের কিছু নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে সাহায্য করবে, বা ওভারঅল একটা ডিমান্ড বাড়াতে সাহায্য করবে। যে সকল ছাত্রছাত্রীরা একটা টাইম পড়াশোনার পরে, হায়ার এডুকেশন পড়ার পরে দীর্ঘদিন বেকারত্ব সমস্যায় ভুগেছিল, তারা হয়তো এখন নিজেদেরকে আরো মোটিভেট করতে পারবে যে হ্যাঁ আমি পড়াশোনা করব, হায়ার এডুকেশন করব, কারণ মার্কেটে নতুন করে জব ক্রিয়েট হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা ইকোনমির জন্য। হোপ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো এটা একটা আশার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেটা ভালো। সেটা আমার মনে হয় ওভারঅল ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ তৈরি করছে, সেটা একটা গুড ইন্ডিকেটর। কিন্তু সেটা যাতে কোনোভাবে বায়াসনেস নিয়ে তৈরি না করে যে আমরা জার্মান এবং অস্ট্রেলিয়া এই দুটো কান্ট্রি থেকে বোধহয় রিচ কান্ট্রিতে কনভার্ট হয়েছি, তা কিন্তু নয়। হ্যাঁ, আমি বোধহয় ক্ল্যারিটিটা দিতে পারলাম। নেক্সট পয়েন্ট, it helps to determine the structural change that are appearing in the economy. Obviously structural change, কারণ প্রত্যেকটা অর্থনৈতিক ব্যবস্থা একটা একটা ফাউন্ডেশন এন্ড স্ট্রাকচার নিয়ে গঠিত হয়, সেই স্ট্রাকচারটা চেঞ্জ হওয়াটাও খুব দরকার। মোটিভেশন না থাকলে সেই স্ট্রাকচারটা কখনোই চেঞ্জ হবে না, সেটার জন্য মোটিভেশন দরকার। ন্যাশনাল ইনকাম অবশ্যই সেটাকে ইনফ্লুয়েন্স করে। যেমন আমাদের একটা মিক্সড ইকোনমিক্যাল অর্থনৈতিক দেশের মধ্যে আমরা পড়ি, আমাদের দেশের অর্থ ব্যবস্থাটা একটা মিক্সড অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পড়ি, যেখানে প্রাইভেট এবং পাবলিক সেক্টর দুটো সেক্টরেরই একটা যৌথ উদ্যোগ, যৌথ কর্মপন্থা এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আমরা বিরাজমান। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে ধীরে ধীরে মোটিভেশন অফ ওয়ার্কটা ধীরে ধীরে প্রাইভেটাইজেশনের দিকে প্রোগ্রেস করা হচ্ছে, কারণ যত কান্ট্রি অর্থনৈতিক ডেভেলপ করবে,
তত প্রাইভেটাইজেশনের একটা অটোমেটিক ক্যাপিটালিস্টিক ডিমান্ড তৈরি হবে, মানুষের মধ্যে জব রিকোয়ারমেন্ট বাড়বে, এবং সেই বিপুল পরিমাণ জব রিকোয়ারমেন্ট কখনোই শুধুমাত্র পাবলিক সেক্টর দিয়ে ফুলফিল করা সম্ভব নয়। ধরো আজকে যদি ইন্ডিয়া কিছু কিছু সেক্টরে প্রচন্ডভাবে ডেভেলপ হতে চায়, যেমন ধরো যেটা ইন্ডিয়া খুব রিসেন্টলি চেষ্টা করছে, এবং সেটা আমাদের লাস্ট সামিটেও আমাদের রেসপেক্টেড প্রাইম মিনিস্টার অ্যানাউন্স করেছেন যে আমরা ধীরে ধীরে আমরা হয়তো নন জিরো কার্বন এমিশনের দিকে যাচ্ছি, এবং আরো নন রিনিউয়েবল যে সোর্স অফ এনার্জি, সেই নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জিগুলোর দিকে আমরা আরো বেশি মাত্রায় প্রোগ্রেস করতে চাইছি। উইন্ড পাওয়ার, টাইডাল, এই ধরনের এনার্জি সেক্টরগুলোতে আরো বেশি মাত্রায় কাজ হচ্ছে। ইভি সেক্টর একটা বিরাট বড় গুরুত্ব পালন করছে, টাটা মাহিন্দ্রার মতো কোম্পানিগুলো নতুন নতুন ইভি ভেহিকেল নিয়ে আসছে, এবং ইভির উন্নত হওয়া মানে তার সঙ্গে ইভি কে সম্পৃক্ত করে তার যে কেমিক্যাল সেক্টর বা তার যে ব্যাটারি সেক্টর, সেগুলো মানে একটা পারিপার্শ্বিক যৌথ উন্নতির দিকে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এতগুলো জিনিস উন্নত হতে গেলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হওয়া দরকার, ব্যাংকিং সেক্টর ডেভেলপমেন্ট দরকার, ব্যাংকে প্রচুর পরিমাণে লোন দিতে হবে, লোন দেওয়ার জন্য তার সেই ইনফ্রাস্ট্রাকচার দরকার। তার মানে দেখো, আমি কিন্তু বারবারই একটা কথা বলছি, একটা কিন্তু প্যারাডক্স এখানে চলে আসছে, কিন্তু সম্পৃক্ত ব্যাপার, মানে একটা সেক্টর ডেভেলপ করলে তার উন্নতিটা অন্য একটা সেক্টরের মধ্যে কোথাও একটা কি রিফ্লেক্ট করছে। আমি এটাই বলতে চাইছিলাম বারবার, যে অর্থনৈতিক উন্নতি কখনো একটা সেক্টর মনোপলি হয় না, রাইট? এবার চলে আসছি পরের পর, ইট হেল্পস টু কম্পেয়ারিং দ্য নেশন বেসড ইনকাম, nations based on national income, so obviously, and the last, it shows the contributions of each sector toward the growth of the economy. দেখো, এখানে একটা বড় ফ্যাক্টর আমি একটু দ্বিমত জ্ঞাপন করব। জিডিপি গ্রো হওয়া মানে কখনোই যে ইচ সেক্টর ইকুয়ালি গ্রো হয় তা নয়, এই ব্যাপারটা একটু বুঝে নাও। এই সেক্টরাল জিডিপিটা যদি তোমরা না বোঝো, তাহলে তোমাদের একটা গ্যাপ অফ নলেজ থেকে যাচ্ছে। সেক্টরাল জিডিপিটা কি? হোয়াট ইজ সেক্টরাল জিডিপি? ঠান্ডা মাথায় বোঝো। সেক্টরাল জিডিপি কথাটার মানে হচ্ছে যে আমরা যখন জিডিপি, যেটা আমরা মানে আমরা যে জিডিপি এত পার্সেন্ট গ্রো করেছে, তার মানে কি আমার গোটা দেশের সমস্ত জায়গায় এই একই পার্সেন্টেজ গ্রো হচ্ছে? না, আমি এটা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। ধরো একটা স্টুডেন্টের পারফরমেন্স 70% থেকে 80% অন অ্যান অ্যাভারেজ গ্রো করেছে, মানে আলটিমেট গ্রো হয়েছে 10%। স্টুডেন্টটি 6টা সাবজেক্টে এক্সাম দিয়েছে, তার মানে কি 6টা সাবজেক্টে 10% গ্রো করেছে? সার্টেনলি নয়। দেখা যাচ্ছে 3টে সাবজেক্টে তার 15% কি মোর দ্যান 15% গ্রো করেছে, একটা সাবজেক্টে গ্রো করেনি, রাদার ফল হয়েছে। আর দুটো সাবজেক্টে একটাতে 5% গ্রো করেছে, একটাতে 7.5% গ্রো করেছে। ভালো করে বুঝবে কনসেপ্টটা। তাহলে এই প্রত্যেকটাকে যদি আমি অন অ্যান অ্যাভারেজ করি, তাহলে হয়তো 10% টোটাল গ্রো হয়েছে। তার মানে কিন্তু এটা নয় যে প্রত্যেকটা সাবজেক্টে 10% গ্রো করেছে। এই জায়গাগুলো কিন্তু আগে বুঝে নিতে হবে। জিডিপি গ্রো করা মানে যে প্রত্যেকটা সেক্টর, কৃষকের সামনে গিয়ে আমি বলছি কৃষক ভাই তোমাদেরকে আমি গ্রোথ দিয়েছি, শ্রমিকের সামনে গিয়ে বলছি শ্রমিক ভাই আমি তোমাদেরকে গ্রোথ দিয়েছি, জিডিপি গ্রো করেছে, তা নয়। কিন্তু তোমরা যখন জিডিপিটা অ্যানালাইজ করবে, তোমরা কিন্তু সেক্টর ওয়াইজ একটু দেখে নিও প্রত্যেকটা সেক্টর, এখানে কি কি সেক্টর হতে পারে। যেমন ধরো ডিফেন্স একটা সেক্টর, এডুকেশন অ্যান্ড হসপিটাল একটা সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার একটা সেক্টর, এগ্রিকালচার একটা সেক্টর, রাইট? বা ইন্ডাস্ট্রি একটা সেক্টর, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি একটা সেক্টর। তো আলটিমেটলি জিডিপি গ্রো করা মানে যে প্রত্যেকটা সেক্টর ইকুয়ালি গ্রো করেছে তা নয়। হয়তো দেখা গেল গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স কিছু সেক্টর ভালো গ্রো করেছে, রেলওয়ে সেক্টর খুব ভালো গ্রো করছে লাস্ট কয়েকটা টার্মে আমরা দেখতে পাচ্ছি, বা কিছু পাবলিক সেক্টর ইউনিট ভালো গ্রো করছে ডিউ টু দ্য মানে কিছুটা পরিমাণে ওদের সঙ্গে প্রাইভেটাইজ একটা ওপেননেস আসার পর সেখানে কিছু কিছু সেক্টর পিপিপি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেলে বেশ ভালো গ্রো করছে, সেটা দেখতে পাচ্ছি। তার মানে যে এগ্রিকালচার সেক্টর ইকুয়ালি গ্রো করেছে, হসপিটাল সেক্টর ইকুয়ালি গ্রো করেছে, তা নয়। তার মানে দেখা যাচ্ছে ওভারঅল জিডিপি গ্রো করেছে, কিন্তু কিছু কিছু সেক্টর হয়তো ততটা গ্রো করতে পারেনি। তার মানে জিডিপি কিন্তু এটাও আমাদেরকে ইন্ডিকেট করছে দ্যাট সেক্টরাল গ্রোথ আমরা এখানে বুঝতে পারছি, এবং গভর্নমেন্ট আরো স্পেসিফিক্যালি বুঝতে পারছে জিডিপি গ্রো করেছে 10%, তা সত্ত্বেও কেন ওই সেক্টরগুলো গ্রো করেনি। তখন গভর্নমেন্ট ওই সেক্টরগুলোকে আরো বেশি মাত্রায়, আরো বেশি উদ্বৃত্তের সাহায্যে, আরো বেশি মাত্রায় ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করছে। ভালো করে বোঝার চেষ্টা করছে। তাহলে জিডিপি দিয়ে কিন্তু আমরা এটাও ইন্ডিকেটেড হচ্ছে যে গভর্নমেন্ট কোন কোন সেক্টরকে আরো বেশি ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করছে এবং বেশি মাত্রায় ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করছে। জিডিপি কিন্তু এটা আমাদের ইন্ডিকেট করতে সাহায্য করে। তো দিস ইজ দ্য ফাংশনস অ্যান্ড ইউসেজ অফ ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। আমি চেষ্টা করেছি তোমাদেরকে খুব সহজ সিম্পল কথায় বেসিক ওয়ার্ডস এর সাহায্যে তোমাদেরকে এটা এক্সপ্লেন করার জন্য। আমি জানি না আমি কতটা পারলাম, বাট আমি প্রতিবার চেষ্টা করি যাতে আমি একটু বেটার ভাবে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারি। আমি না প্রতিদিন একটু ভালো টিচার হওয়ার চেষ্টা করি।
আমি অনেকে হয়তো বলে আই এম দ্য বেস্ট টিচার, আমি কখনো এটা বিশ্বাস করি না। দেয়ার ইজ নো ওয়ান ক্যান বি দ্য বেস্ট টিচার, নো ওয়ান ক্যান বি দ্য বেস্ট স্টুডেন্ট। আমাদের প্রতিদিন পরিশ্রম করে একটু একটু করে বেস্ট টিচার হতে হয়। আমি চেষ্টা করি তোমাদেরকে আরো সহজভাবে সিম্পল ওয়েতে যাতে তোমাদের কাছে টপিকগুলোকে তুলে ধরা যায়। কারণ আমরা অনেকেই জানো তো, আমরা মনে করি আমরা জানি, বাট প্র্যাকটিক্যালি হোয়াট উই নো ইটস নট অ্যাকচুয়ালি দ্য রিয়েলিটি। It is all a perception that has been created by someone else, and it is an intended perception that has been created by someone else. আমি সেটা থেকে তোমাদেরকে বার করে আনতে চাই। আমি চাই তোমরা রিয়েলিটিটা জানো, বোঝো, শেখো। তার জন্য যদি একটু টাইম দিতে হয় দাও, একটু ভিডিও দেখো, একটু আমার চ্যানেলটাকে ওয়াচ করো, অবজার্ভ করো। তাতে যদি আমি একটু মোটিভেট হই না, ক্ষতি কি আছে? উই উইল গ্রো টুগেদার। ওকে, আই হোপ ইউ গাইজ এনজয় দ্য ডিসকাশন টুডে। যদি তোমাদের সত্যি এবার ভালো লেগে থাকে, তাহলে তোমরা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে তোমরা কাইন্ডলি একটু লাইক করে দাও। শেয়ার সাবস্ক্রাইবটা তোমাদের উপরেই রাখলাম, কিন্তু আমাকে যদি তোমরা আবার তোমাদের কানেক্টিভিটিতে রাখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড ডে, তোমরা ভালো থাকো। কাল বাদে পরশু আমাদের নতুন একটা বছর শুরু হচ্ছে, এবং সেই নতুন বছরে তোমাদের মুখে আরো অনেক বেশি আলো এবং আনন্দ নিয়ে আসুক, সেটাই আমি চাইবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড ডে, লাভ ইউ অল, টেক কেয়ার, লাভ ইউ।